সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল, পানিবন্দী লাখো মানুষ, বাড়ছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। সিলেটের বন্যার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন ওবায়দুল কাদের। সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে জনগণ, অভিযোগ বিএনপির। বেনজির আহমেদ ও আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে কথাবার্তা অনুমান ভিত্তিক, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। জবাবদিহিতা ও কঠোর ব্যবস্থা দুর্নীতি কমাবে সংসদে সাবেক পররাষ্ট্রমন্ত্রী। দেশে ডলার সংকটের মূল কারণ টাকা পাচার, অভিমত সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রীর। বিশ্বব্যাংক বলেছে বাংলাদেশের অর্থনীতি ভালো আছে, জানালেন অর্থমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 24 ঘন্টায় সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে, জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আর উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে। সিলেট বিভাগে আগামী 8 জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এদিকে কুড়িগ্রামের 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় 2 উপজেলার শতাধিক পরিবারের মানুষ পানিবন্দী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেটে 24 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উজানের পাহাড়ি ঢল কম হওয়ায় সুরমা নদীর পানি কমলেও স্থিতিশীল রয়েছে কুশিয়ারা নদীর পানি। ফলে নতুন করে প্লাবিত হয়নি কোনো এলাকা। কিছু কিছু এলাকায় ডুবে যাওয়া বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে। নগরীর বিভিন্ন জায়গায় জমে থাকা পানিও কিছুটা কমেছে। হাওরের পানি নামতে না পারায় গ্রামীণ সড়ক ও উপজেলা সদরের সড়কগুলোতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। এদিকে সুনামগঞ্জে উজানের ঢলে সৃষ্ট বন্যার কিছুটা উন্নতি হলেও দুর্ভোগে পানিবন্দী লাখো মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলায় সুরমার পানি বিপদসীমার 26 সেন্টিমিটার উপরে, ছাতকে 129 সেন্টিমিটার এবং দিরাই পয়েন্টে 32 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। দুর্গতদের জন্য জেলায় 541টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বন্যার পানিতে তলিয়ে আছে গ্রামীণ রাস্তাঘাট। অন্যদিকে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বিপদসীমা ছুঁই ছুঁই উত্তরের তিস্তা নদী। ফলে লালমনিরহাট ও রংপুরের নিচু অঞ্চলগুলো প্লাবিত হওয়ায় নদী তীরবর্তী মানুষ নিরাপদ স্থানে সরে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকালে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নদীর ডান ও বাম তীরে ভাঙন দেখা দেয় বাঁশের পাইলিং ও বালুর বস্তা ফেলা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে দুর্গত এলাকার মানুষের মাঝে। কুড়িগ্রামে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এসব নদীর তীরবর্তী নিচু অঞ্চল পানিতে তলিয়ে গেছে। ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার কয়েকটি এলাকায় শতাধিক পরিবার পানিবন্দী। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে জেলার নদ নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের সব বিভাগে দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানিয়েছেন, দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত চলছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। তিনি আরো বলেন, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ফলে আগামী 3 দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এছাড়া বর্ধিত 5 দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। সিলেটে আমরা গত 24 ঘন্টায় অর্থাৎ সকাল 6টা পর্যন্ত 153 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছিলাম। এর পরবর্তীতে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আজকে 20 জুন আমরা আরও 20 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি সিলেটে। সেই সাথে আমরা আজ দুপুর পর্যন্ত সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত নেত্রকোনাতে আমরা 56 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। বদলগাছিতে 45 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। ময়মনসিংহে 15 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পানিবন্দী দুর্গতদের উদ্ধার এবং ত্রাণ তৎপরতা চালাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে বৈরিতা তৈরি করে বিএনপি বারবার দেশের ক্ষতি করেছে। রকুনুজ্জামানের রিপোর্ট।
বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এখানে দলের হীরক জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা, নাগরিক সমাবেশ, দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান সহ নানা কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে বিএনপির সমালোচনার জবাবও দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। ক্ষমতায় থাকতে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষায় বিএনপির ব্যর্থতার কথাও স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। ভারতের সাথে সেই কম্প্রিহেনসিভ পার্টনারশিপই আমরা করছি আমাদের জাতীয় স্বার্থে। এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে, আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি। সিলেটে পানিবন্দী মানুষের সাহায্যে সরকারের ত্রাণ তৎপরতার কথা জানিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে ত্রাণ কার্যে তারা অংশ নেন, উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য আহ্বান করেছেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামীকাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বেলা 2টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজের আয়োজন হয়েছে। সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের প্রতি কোনো দায় নেই বলেই এত প্রাকৃতিক দুর্যোগেও সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, সিলেটে বন্যা ও ধ্বংস সমার্থক হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ি ঢল বৃষ্টিতে বৃহত্তর সিলেটে বন্যা ধ্বংসের তাণ্ডব লীলা চালাচ্ছে। সরকারের উদাসীনতায় এই পরিস্থিতি দাবি করে রিজভী বলেন, সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে জনগণ। রিজভী বলেন, উন্নয়নের নামে বাঁধ নির্মাণের কারণেই এই ভোগান্তি। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারের উন্নয়ন খসে পড়ছে, দিন দিন মানুষের দুর্ভোগ বাড়ছে। তিনি বলেন, এসব নিয়ে সরকারের কোনো চিন্তা নেই, সরকার আছে ভারত সফর নিয়ে। রিজভীর অভিযোগ, বাংলাদেশ দখল করে নিয়েছে দুর্বৃত্ত, সন্ত্রাসী আর সিন্ডিকেট বাজরা। তিনি বলেন, এসব নিয়ে সরকারের কোনো চিন্তা নেই, সরকার আছে ভারত সফর নিয়ে। রিজভীর অভিযোগ, বাংলাদেশ দখল করে নিয়েছে দুর্বৃত্ত, সন্ত্রাসী আর সিন্ডিকেট বাজরা। দলের লোকের বের হচ্ছে, সুতরাং তাদের মনোযোগটা হচ্ছে বড় প্রজেক্টের মাধ্যমে বড় দুর্নীতি করে সেটাকে বিদেশে পাচার করা। যারা এইটাতে নিবজ্জিত থাকে তারা জনগণ, জনকল্যাণ এবং প্রাকৃতিক বিপর্যয়ে দ্রুত তাদের সেখানে যাওয়া, সেই দুর্যোগকে মোকাবিলা করার যে সক্ষমতা সেটা থাকে না। তো এরা তো বেপরোয়া, এরা তো কর্তৃত্ব, ওদের তো ভোটের কোনো দরকার পড়ে না। সুতরাং জনগণ বাঁচলো কি মরলো এটা তারা কখনোই ভ্রুক্ষেপ করে না বলেই আজকে এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ে এত ক্ষয়ক্ষতি হয় মানুষের।
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানিয়েছেন, দেশে 9টি ড্রেজিং স্টেশন করা হচ্ছে। নদীতে চর জাগলে তাৎক্ষণিক অপসারণ করা হবে। এতে যেমন প্লাবিত হবে না নদী, তেমনি কমবে নদী ভাঙন। বৃহস্পতিবার দুপুরে সিলেটের সাদি খাল ব্রিজে বন্যা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। বলেন, ড্রেজিং এর সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানান, উজান থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে পলি মাটি নেমে আসায় নদীর তলদেশ ভরাট হয়ে যায়। ছোট ছোট চর জাগলে পানি উন্নয়ন বোর্ড যাতে তাৎক্ষণিক অপসারণ করতে পারে, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। পরে তিনি সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ, অথচ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আওয়ামী লীগ সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বিশ্বজুড়ে সহিংসতা এবং নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় 12 কোটি মানুষ মানবেতর জীবনযাপন করছে। বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুতি অতীতের সব রেকর্ড ভেঙেছে। শরণার্থীদের সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি খুবই আতঙ্কজনক। তিনি আরো বলেন, শরণার্থীরাও বিভিন্ন দেশে ক্ষুধা ও বেকারত্বের তাড়নায় অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়ছে। একই সঙ্গে স্থানীয় সংস্কৃতির জন্য হুমকি হয়ে পড়ায় নতুন নতুন সংকটের সৃষ্টি হচ্ছে। রোহিঙ্গাদের নাগরিক মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ ও আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে কথাবার্তাকে অনুমান ভিত্তিক বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই দাবি করেন তিনি। পুলিশ কর্মকর্তাদের সম্পদ অর্জনের বিষয়ে তিনি বলেন, এই সম্পদ অবৈধ কিনা সেটি ব্যাখ্যা পাওয়ার আগ পর্যন্ত কিছু বলা ঠিক নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার জানা মতে সম্পদের বিষয়টি অনুমান নির্ভর। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি, তাকে ডাকাও হয়নি। এ বিষয়ে তাদের একটি ব্যাখ্যা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন আসাদুজ্জামান খান। পুলিশ কর্মকর্তাদের আয়ে এরকম সম্পদ তৈরি সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জমির দাম অনেক বেড়েছে, তারা মিশনে গিয়েছেন। যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ, জবাবটি তাদের কাছ থেকে পাওয়ার পর পরিষ্কার হবে। সঠিক তথ্য না দিতে পারলে তাদের সম্পদ অবৈধ হিসেবেই গণ্য হবে। এখন পর্যন্ত কোনো মামলার ওয়ারেন্ট কপি, কোনো রায় কিন্তু আমরা এখনো আমাদের কাছে পৌঁছে নেই। এখনো আমি যতটুকু জানি অনুমান ভিত্তিক চলছে, কথাবার্তা চলছে। এখনো কোনো তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলি শুনছি তার এতগুলি অবৈধ সম্পত্তি, তাকে তো ডাকা হয়নি। তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে, নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে। না হলে সেই বা এরকম অপকর্ম করবে, এইটা তো তাকে সুযোগ দিতে হবে। সে সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন, কথা বলবেন, তাহলেই বোঝা যাবে তার কতখানি অবৈধ, কতখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন। কর্মকর্তাদের দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এই বিষয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কঠোর শাস্তির ব্যবস্থা নিলে দুর্নীতি কমবে বলে সংসদে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য এ.কে আব্দুল মোমেন। তিনি বলেন, কয়েকজনের কারণে পুরো আমলাতন্ত্র বদনামের ভাগিদার হচ্ছে। সংসদে দাঁড়িয়ে তিনি সরকারি কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের বার্ষিক হিসেব বাধ্যতামূলক করাকে সময়ের দাবি বলে উল্লেখ করেন। সিলেটে সরকারের নানা প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। বন্যার কারণে সিলেটের হাজার হাজার মানুষ দিশেহারা, হাওড়ে বক্স ড্রেন করার প্রকল্পগুলো অনুমোদনে আরও সতর্ক থাকা দরকার ছিল তিনি দাবি করেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সংসদে দাবি করেন, রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই মুহূর্তে দেশের কারাগারগুলোতে 63,830 জন আটক রয়েছে। বিএনপির 26 থেকে 27,000 নেতাকর্মী কারাগারে আটকের দাবি সঠিক নয়। সরকারি কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের বার্ষিক হিসাব বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি। কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে দেশের সুনাম নষ্ট হচ্ছে। এসব ব্যাপারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কঠোর শাস্তির ব্যবস্থা করলে দুর্নীতি কমবে। হাজার হাজার সিলেটবাসী বন্যায় দিশেহারা। বিশেষভাবে লক্ষণীয় যে সমস্ত এলাকায় বক্স ড্রেন করা হয়েছে বা হাওর ইত্যাদিতে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সে সমস্ত এলাকা অধিকতর বন্যা কবলিত। যদিও ড্রেন তৈরির আগে কখনো ওইসব এলাকায় বন্যা হয়নি। মাননীয় স্পিকার, উই হ্যাভ টু লিভ উইথ নেচার। প্রকল্পগুলো অনুমোদনে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার।
সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেছেন, দেশে বর্তমানে ডলার সংকটের মূল কারণ টাকা পাচার হয়ে যাওয়া। আর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিশ্বব্যাংক বলেছে বাংলাদেশের অর্থনীতি ভালো আছে, তারা সরকারকে টাকা দেয়, তাই তাদের কথা শুনতে হবে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC মিলনায়তনে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি ও বাজেট নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেন, এই বাজেটে মূল্যস্ফীতি কমবে। দেশে বর্তমানে ডলার সংকটের মূল কারণ টাকা পাচার হয়ে যাওয়া। এটা রোধে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। টাকা পাচার 7 থেকে 8 বিলিয়ন ডলার চলে যায়, এটা আপনারা জানেন, সবাই বলে এবং পত্রিকা থেকে আসছে। টাকা পাচার বন্ধের থেকেই মূলত ডলার ক্রাইসিসটা শুরু হয়েছিল, এটা অনেকের ধারণা। এই টাকা পাচারটাকে কিভাবে বন্ধ করা যায়, এইটার জোরালো কিছু পদক্ষেপ নিন স্যার, আপনি ইতিহাস অমর হয়ে থাকবেন, আমাদের ডলার ক্রাইসিস একেবারে চলে যাবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, বুঝে শুনে বাজেট নিয়ে সমালোচনা করতে হবে। বিশ্বব্যাংকের কথা আমাদের শুনতে হবে, কারণ তারা টাকা দেয়। বিশ্বব্যাংক একই সময় মন্তব্য করছে, আমাদের কাগজে বেরও হয়েছে, তারা বলেছে, ওয়াশিংটনে তারা বক্তব্য দিয়েছে যে বাংলাদেশ খুব ভালো করছে। তো ওর বক্তব্য তো শুনতে হবে, তাই না? তাহলে আপনি যদি বলেন বিশ্বব্যাংক কি বলে, বিশ্বব্যাংক টাকা লাগবে, তো আমার তো টাকা লাগবে বিশ্বব্যাংকের, কাজেই বিশ্বব্যাংকের কথা শুনতে হবে। খালি বলে দিলে তো হলো না যে বিশ্বব্যাংকের কথা মতো চলছে, তা আপনি চালান না, আপনি দেন টাকা। এই সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু পণ্যের দাম নিয়ন্ত্রণে তার মন্ত্রণালয়ের নানা পদক্ষেপ তুলে ধরেন। জানান, দেশে 3 মাসের রিজার্ভ রয়েছে, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এখনো আমাদের 3 মাসের উপরে রিজার্ভ আছে, প্রতিদিন রিজার্ভ নিয়ে প্রশ্ন করা হয়, বিব্রত করা হয়। হ্যাঁ, 5 মাসের হলে ভালো হইতো, 10 মাসের হলে আরো ভালো হইতো, কোনো অসুবিধা নাই, বাট 3 মাস তো ক্রাইসিসে নাই, এবং আমাদের চাকাটা ঘোরা উল্টা দিকে ঘোরা শুরু হয়েছে। এখন ইনশাল্লাহ আমাদের বাড়বে, রেমিটেন্স আমাদের বেড়েছে। টিসিবির পণ্য ট্রাক সেলের পরিবর্তে স্থায়ীভাবে দোকান থেকে বিক্রি করা হবে বলেও জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ঈদুল আজহার ছুটিতে খাগড়াছড়িতে এবার বাইরের পর্যটকের চেয়ে স্থানীয় পর্যটকদের ভিড় বেশি। পাহাড়, ঝর্ণা, ঝিরি খ্যাত এই জেলার পর্যটন কেন্দ্রগুলো এবার অনেকটাই পর্যটক শূন্য। এতে বেশ হতাশ পর্যটন সংশ্লিষ্টরা। তবে আগামীতে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশাবাদী তারা। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর তথ্যচিত্রে প্রতিবেদন। প্রতি বছর বিভিন্ন উৎসব পার্বণে খাগড়াছড়ির আলুটিলার পর্যটন কেন্দ্র, আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, জেলা পরিষদ পার্কের ঝুলন্ত সেতু, রিসাং ঝর্ণা, মায়াবিনী লেক সহ প্রতিটি পর্যটন স্পটগুলো সমতলের পর্যটকদের উপচে পড়া ভিড় থাকত। কিন্তু এবার চিত্র ভিন্ন। জেলার পর্যটন কেন্দ্রগুলোতে এবার পর্যটক নেই বললেই চলে। হতাশ পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটকদেরকে বরণ করার জন্য আমাদের মোটেলগুলো প্রস্তুত ছিল, কিন্তু আমরা এবার ঈদুল আজহাকে কেন্দ্র করে সেই পরিমাণ পর্যটক আমাদের মোটেলে আমরা সেই আশানুরূপ পর্যটক পাইনি। খাগড়াছড়ি জেলার সর্বত্র ছড়িয়ে রয়েছে নয়নাভিরাম নানান দৃশ্য। শুভ্র মেঘের চাদরের নিচে রয়েছে সবুজ বনারাজিতে ঘেরা ঢেউ খেলানো অসংখ্য ছোট বড় পাহাড়। এখানকার প্রতিটি পর্যটন কেন্দ্র যে কাউকে মুগ্ধ করে। ঈদের ছুটিতে প্রথমে রাঙামাটি ঘুরলাম, এরপর খাগড়াছড়িতে আলুটিলা ঘুরে আমার অনেক ভালো লাগছে। অনেক সুন্দর ঘোরার জায়গা আছে, ঝুলন্ত বিচ অনেক সুন্দর। ঈদের ছুটিতে এখনো পর্যন্ত পর্যটকের মোটামুটি অনেক ভিড় আছে, তো আরো সামনের শনিবার পর্যন্ত মোটামুটি ভিড় থাকবে। পর্যটকরা যাতে নিরাপদে ঘুরতে পারেন সেদিকে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট ও জেলা পুলিশ। ঝর্ণা, আলুটিলা, হর্টিকালচার পার্ক, মায়াবিনী লেক, এর বাইরে রয়েছে মানিকছড়ি ডিসি পার্ক। প্রত্যেক জায়গায় আমাদের কর্ম বন্টন রয়েছে এবং প্রত্যেক জায়গায় আমরা সুষ্ঠুভাবে নিরাপত্তার জন্য ডিউটি পালন করছি। জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও ঝর্ণার শীতল পানির অপরূপ দৃশ্য দেখার লোভেই খাগড়াছড়িতে ছুটে আসেন পর্যটকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর সোনারগাঁও রোডে হয়ে গেল সোনারগাঁ বাংলা মোটর সোসাইটি আয়োজিত ঈদ পুনর্মিলনী। সেকাল একাল এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে এলাকাবাসী নবীন প্রবীণ সমন্বয় এই ঈদ আড্ডা হয়েছে।
আয়োজকরা বলেন, সোনারগাঁ বাংলা মোটর এলাকাবাসীর মধ্যকার সম্মান, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন জোরালো করা, একই সঙ্গে ছোট বড় নবীন প্রবীণদের মাঝে দূরত্ব কমিয়ে আনা এই আয়োজনের লক্ষ্য। দোয়া, মোনাজাত, প্রীতিভোজ ও বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি। উপস্থিত ছিলেন ঢাকা 21 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ ও 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাবুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। সংবাদ শেষ করব, বিআরপি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল, পানিবন্দী লাখো মানুষ, বাড়ছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। সিলেটের বন্যার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন ওবায়দুল কাদের। সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে জনগণ, অভিযোগ বিএনপির। বেনজির আহমেদ ও আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে কথাবার্তা অনুমান ভিত্তিক, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। জবাবদিহিতা ও কঠোর ব্যবস্থা দুর্নীতি কমাবে সংসদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। দেশে ডলার সংকটের মূল কারণ টাকা পাচার, অভিমত সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী। বিশ্বব্যাংক বলেছে বাংলাদেশের অর্থনীতি ভালো আছে, জানালেন অর্থমন্ত্রী। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।